ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। তেহরানেও শক্তিশালী বিস্ফোরণ। স্থল অভিযানের হুঁশিয়ারির পর ভোল পাল্টালেন ট্রাম্প। সমঝোতা চায় না ইরান। The United States military totally demolish the enemy far ahead of schedule. We don't see any reason why we should negotiate with the US. যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার। পাম্পে যানবাহনের সারি। ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিপিসি। আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। চিন্তা করতেছি যদি কিছু ভরে রাখি, 2 দিন যেতে পারি, সেটাই আমাদের জন্য অনেক। কারো দেখা যাচ্ছে 100 টাকা তেল লাগবে, সে 1000 টাকা তেল নিয়ে যাচ্ছে, এরকম। আমাদের কাছে যেটুকু মজুত আছে এবং আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলো ভেটবার জন্য আমরা কনফার্মেশন পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবাধিকার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী। দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের নিয়ে বিএনপির কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব গ্রহণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সাবেক 2 উপদেষ্টার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ জামায়াতের। রাজধানীতে বিক্ষোভ। অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। পাট দিবসে রাষ্ট্রপতি পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানোর ঘোষণা মন্ত্রীর। এবার রাজধানীর কামারপাড়ায় বাসায় ভয়াবহ বিস্ফোরণ। অন্তঃসত্ত্বা নারীসহ দগ্ধ 10, আশঙ্কাজনক 7। দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। তেহরানেও দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1300। লেবাননেও নির্বিচারে আঘাত করছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই ভোল পাল্টিয়ে ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলে জানিয়েছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমা হামলা চালায় ইরান। শুক্রবারও তেল আবিব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে তেহরান। ইসরায়েলের সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। উপসাগরীয় দেশগুলোতেও নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে আক্রমণের দাবি করেছে তেহরান। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পারাদ প্রদেশে 2টি স্কুলে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন তেল আবিব। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশেও। সংঘাতের মধ্যেই ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে স্থল অভিযানের কথা বলার একদিন পর জানালেন সেটা শুধু সময়ের অপচয়। তবে ইরানকে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। The United States military together with the মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা করার কোনো কারণ আমরা দেখছি না। আমরা তাদের সঙ্গে 2 বার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা করেছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ নিয়ে আরো আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন ধরেই ইরানে আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রেখেছে। আমরা রিপোর্টও দেখছিলাম
বিস্তারিত একটু যুদ্ধ পরিস্থিতি এবং এর যে বৈশ্বিক প্রভাব আমাদেরকে বিস্তারিত জানাবেন। না, যেটি দেখতে পাচ্ছি যে এই দুটি দেশের মধ্যে যদি ইরান ইসরায়েল সংঘাত কিংবা এর সঙ্গে যে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রেরও যুক্ত হয়ে যাওয়া, তো তাতে পুরো মধ্যপ্রাচ্যই কিন্তু এখন অস্থির হয়ে যাচ্ছে। এবং যেটি আসলে ধারণা করা হচ্ছিল যে হয়তোবা যে যুদ্ধের যে প্রভাব বা তীব্রতা সেটি হয়তোবা ধীরে ধীরে কমে আসতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং সময় যত যাচ্ছে ততই কিন্তু যে যুদ্ধের যে তীব্রতা বা সংঘাতের যে তীব্রতা সেটি কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে। এবং আমাদের প্রতিবেদনে আমরা নিশ্চয়ই দেখছিলাম যে তেল আবিবে, অর্থাৎ ইসরায়েলের তেল আবিবে ইরানের যে ক্লাস্টার বোমা হামলা চালানো হয়েছে, এবং ঠিক একইভাবে যে উপসাগরীয় বিভিন্ন দেশগুলোতেও কিন্তু যে একই সঙ্গে যে হামলা সেটি কিন্তু যে অব্যাহত রয়েছে, বিশেষ করে জ্বালানি স্থাপনা কিংবা অন্য অন্য জায়গাগুলোতে, সেগুলো কিন্তু যে ইরানের পক্ষ থেকে যে হামলাগুলো বা আক্রমণগুলো সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং অন্যদিকে ইসরায়েলে কিন্তু যে পাল্টা আক্রমণ চালাচ্ছে তেহরানের বিভিন্ন জায়গায়, তারা কিন্তু যে নির্বিচারে যে আক্রমণ সেটি কিন্তু যে করে যাচ্ছে। এবং এখন কিন্তু যেটি দেখা যাচ্ছে যে ইরান ও যে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সঙ্গে যে সংঘাত, সে জায়গাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1300 ছাড়িয়েছে বলে জানা গেছে। তবে অন্যদিকে একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে তেহরানে যেমন পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, ঠিক একইভাবে লেবাননের কিছু কিছু অঞ্চলেও কিন্তু যে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে একটি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি স্থল অভিযানে যেতে পারেন যে ইরানে, কিন্তু একদিনের মাথায় আবার তিনি যে ভুল পাল্টালেন এবং সেখানে কিন্তু যে আপাতত স্থল অভিযানে না যাওয়ারও কিন্তু যে একটি সময়ের অপচয় হিসেবে তিনি সেটাকে ইঙ্গিত করেছেন। তো এরকম একটি ইঙ্গিত দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে। তবে অন্যদিকে ইরানের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে পরিস্থিতি যেটি হোক, তারা আসলে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে চায় না। মাকসুদ, এর আসলে এই যুদ্ধ যে কন্টিনিউ হচ্ছে, এটা নিশ্চয়ই বৈশ্বিক একটা বিশাল প্রভাব রয়েছে, বিশেষ করে জ্বালানির বিষয়ে মানুষের মধ্যে অনেক উদ্বেগের বিষয়। কারণ মাকসুম যদি বলতে যাই যে জ্বালানির অন্যতম আধার কিংবা উৎস যদি বলতে যাই বৈশ্বিক জ্বালানির, তাহলে সেটিকে কিন্তু মধ্যপ্রাচ্যকে বিবেচনা করা হয়। এখান থেকে একদিকে যেমন জ্বালানি তেলের কথা বলি কিংবা এলএনজির কথা বলি, সব কিছুই কিন্তু যে সেখান থেকে এসে থাকে যে উপসাগরীয় দেশগুলো কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তো সেই জায়গাতে কিন্তু একটি বড় ধরনের যে আঘাত সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই যুদ্ধ কয়েক সপ্তাহ চলতে পারে। তো সেই জায়গায় কাতারের জ্বালানি মন্ত্রী তিনি আসলে যে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে কিন্তু যে তিনি ইঙ্গিত দিয়েছেন যদি এই অবস্থা চলতে পারে তাহলে হয়তো বা যে উপসাগরীয় দেশগুলোকে তাদের জ্বালানি রপ্তানি সেটি বন্ধ করে দিতে পারে। তবে এই যখন অবস্থা, তখন কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে ইরান যুদ্ধের প্রভাবে রুশ জ্বালানির চাহিদা কিন্তু সেটি কিন্তু যে বাড়ছে, বলা যায় যে তুঙ্গে উঠেছে যে রুশ জ্বালানির চাহিদা। তো আমরা এর প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়েছে, যে দেশের জ্বালানি খাতে পড়েছে। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, মাকসুম দেখে তারপর ফিরছি। দর্শক যদি জানাতে চাই যে যুদ্ধের কারণে দেশের জ্বালানি খাতে যে একটি অস্থির প্রভাব পড়তে পারে, এই সংখ্যায় কিন্তু যে মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন, পেট্রোল পাম্পগুলোতে ভিড় বাড়ছে। আর দেশের জ্বালানি খাতের নীতি নির্ধারক যারা বলেছেন, তারাও কিন্তু এই খাতে তাদের যেই আশ্বস্ত করার চেষ্টা করেছেন জনগণকে। এই নিয়ে আমার একটি প্রতিবেদন রেখেছে, দেখে তারপর ফিরছি আলোচনায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে অস্থির বিশ্ববাজার। জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশের গ্রাহকরাও। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, দিনভর তেল কিনতে অস্বাভাবিক এমন ভিড় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। আতঙ্কে গেল কয়েকদিন ধরেই হুমড়ি খেয়ে অতিরিক্ত তেল নিচ্ছেন গ্রাহকরা। দুই একটা পাম্প খোলা আছে, যার কারণে এত ভিড়। দৈনন্দিন কাজের জন্য অবশ্যই আমরা একটু রিজার্ভ করে রাখছি, সত্যি কথা যেটা। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কথা বলেন ভোক্তা ও পাম্প মালিকদের সঙ্গে, আশ্বস্ত করেন দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে। আতঙ্কিত না হয়ে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না। বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশে আপাতত না বাড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান প্রতিমন্ত্রী। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে বিপিসি। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়
দৈনিক ট্রিপ প্রতি অক্টেল পেট্রোল সরবরাহের পরিমাণ হবে মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, জিপ মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার। এছাড়া পিকআপ ভ্যান, লোকাল বাসে ডিজেল নেওয়া যাবে 70 থেকে 80 লিটার। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেইনার ট্রাকে ডিজেল সরবরাহের সীমা 200 থেকে 220 লিটার। আর এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের। ওইভাবে দিলে তো গাড়ি চালাইতে পারবো না। 10 লিটার তেলে আর কতটুক জায়গা যাবে? 2 লিটার তেল তো দুর্ভোগ বাড়বে আরো। তেল ফুরে গেলে তো এখন পেট্রোল পাম্পে মানুষ সবাই যা জাম বাজবে। এখান থেকে 10 লিটার নিয়ে যদি আমি যাই মেঘনা দাউদকান্দি পর্যন্ত যেতে পারবো, ওইখানে গিয়ে আবার আমার সিরিয়াল ধরতে হবে কেন? এই ভোগান্তির দরকার কি? এদিকে সংকটকে অজুহাত দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করা হলে সেটি আইনগত অপরাধ হবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মাকসুম প্রতিবেদনটি দেখছেন। রবিন, আমরা যেটা দেখছিলাম মন্ত্রী প্রতিমন্ত্রী তারা আশ্বস্ত করার চেষ্টা করছেন, সরেজমিনে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে এই যে উদ্বেগ, তাদের উদ্বেগের অবস্থাটা কেমন দেখেছেন? আর সংকটের ব্যাপারটা মানুষের এখনো মনে প্রশ্ন থেকেই যাচ্ছে যে সংকট হবে কিনা। যদি আপনাকে বলতে চাই যে এর আগে যখন ইউক্রেন যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু আমরা যেটি দেখে পেয়েছিলাম যে বৈশ্বিক একটা প্রভাব পড়েছিল এবং তার ফলে কিন্তু যে বাংলাদেশেও একটি যে অস্থির পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু যে ইরান যুদ্ধের প্রভাবও, তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটি সেই শঙ্কা কাজ করছে যে মানে মজুদের টান পড়ে কিনা এবং সেটার ফলে দাম বেড়ে যায় কিনা। তো সেই জায়গা থেকেই মানুষ মূলত হিমগুড়ি খেয়ে পড়েছেন যে পেট্রোল পাম্পগুলোতে। যদিও জ্বালানি বিভাগের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে এবং পাইপলাইনে আরও কয়েকটি জাহাজ রয়েছে, তো সেইগুলো থেকে মানে জ্বালানি তেল আসবে। তো সেই জায়গা থেকে নীতি নির্ধারকদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে মানুষ যেন কোনোভাবে আতঙ্কিত না হন। যদিও মানুষের মধ্যে সেই উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে, অনেকে বাড়তি জ্বালানি, এবং আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে অন্য সময় মানুষ স্বাভাবিকভাবে যে পরিমাণ তেল কিনতেন এখন কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ তেল কিনছেন। তো সেই জায়গাতে জ্বালানি প্রতিমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী দুজনে কিন্তু পাম্প পরিদর্শন করেছেন এবং সেখানে গিয়ে তারা মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যে পরিমাণ মজুদ রয়েছে বা পাইপলাইনে রয়েছে তাতে সংকট হওয়ার কোনো কারণ নেই। এবং একই সঙ্গে যদিও বৈশ্বিকভাবে জ্বালানির দাম বেড়েছে, কিন্তু দেশে যেন জ্বালানির দাম না বাড়ানো হয় সেখানে যে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবে মাকসুম একটি বিষয় কিন্তু আপনাদেরকে জানাতে চাই যে অনেকে একটু আগে বলছিলাম যে অতিরিক্ত জ্বালানি কিনছেন, তো সে জায়গায় সরকার কিন্তু একটি যে নির্ধারিত মানে পরিমাণ বেঁধে দিয়েছে যে দৈনিক ট্রিপ প্রতি সরবরাহ কতটুকু হবে, সেটি মোটরসাইকেলের ক্ষেত্রে অক্টেন পেট্রোল 2 লিটার এবং প্রাইভেট কারের ক্ষেত্রে অক্টেল পেট্রোল 10 লিটার এবং জিপ মাইক্রোবাসের ক্ষেত্রে 20 থেকে 25 লিটার সরবরাহ করা যাবে। এবং অন্যদিকে পিকআপ এবং লোকাল বাসের ক্ষেত্রে ডিজেল 70 থেকে 80 লিটার নিতে পারবেন। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেইনার ট্রাক সেইগুলোতে 200 থেকে 220 লিটার পর্যন্ত ডিজেল নেওয়া যাবে। তো এর মধ্য দিয়ে আসলে যে সরকার যে বার্তাটি দিতে যাচ্ছে, কেউ যেন আসলে যে মানে বাড়তি মজুদ না করে বা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল না নেই, ব্যবহার না করে। জি, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ মাকসুম। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং এর ফলে বৈশ্বিক প্রভাবের বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভুইয়া, রবিন। যাচ্ছি অন্য খবরে। মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজনে তিনি বক্তব্য দেন। শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন সরকার প্রধান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজনে হাজির ছিলেন বিভিন্ন দেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। এ সময় উপস্থিত কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন যমুনায়। ছিলেন সরকার প্রধানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও। উপস্থিত অতিথিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি সরকার। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression and fostering a culture of tolerance. সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of
governance. জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তাকে সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Trade and investment. শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। Cultural and জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপির সংসদ সদস্য এবং মন্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এমপিদের সংসদীয় রীতি অবহিত এবং অভিজ্ঞতা বিনিময়ে এই আয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব গ্রহণেরও আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে 12 মার্চ। কাঙ্ক্ষিত সেই অধিবেশনে যোগ দেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, যাদের অনেকের রয়েছে আগের অভিজ্ঞতা, আবার প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন অনেকেই। তাই প্রথম অধিবেশন সামনে রেখে নতুন সংসদ সদস্যদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। শুক্রবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে 2 দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যরা। এতে এমপিদের দায়িত্ব মন্ত্রিসভার সংসদ সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনা দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়। 2 দিনের কর্মশালায় প্রথম দিন সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের সংসদ সদস্যরা অংশ নেন। কর্মশালা শেষে এমপিরা জানান সংসদ মানুষের কল্যাণে কিভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে সকল কার্যক্রম করি এবং জনগণকে যাতে আমরা সেবা দিতে পারি সেই মানসিকতা নিয়ে যাতে আমরা কাজ করি। পার্লামেন্ট সম্পর্কিত বিষয়ে কার্যক্রম কাজে কেন্দ্রবিন্দু করা, এই দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সে বিষয়ে অনেক দায়িত্ব আছে। এর আগে প্রশিক্ষণের প্রথম অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন, এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট 209 জন সংসদ সদস্যের মধ্যে 146 জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। খেলাফত মজলিস আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এদিকে সাবেক 2 উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে দলটির সেক্রেটারি জেনারেল তাদের বিচার দাবি করেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে বাদ জুমা বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্তর্বর্তী সরকারের সাবেক 2 উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত এমন অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। এর আগে বাইতুল মোকাররম মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যেই প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে দেওয়া হয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। তবে আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। এত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন, আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। নিয়মতান্ত্রিকভাবে আমরা এটা জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এদিন রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অপরাধ করে কারো পার পাবার সুযোগ নেই। সাবেক 2 উপদেষ্টা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। কোনো অন্যায় করে কেউ পার পাবে না, আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও। যদি গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার মতো কোনো পরিবেশ তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা রুখে দাঁড়াব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় নাগরিক পার্টি সংসদ ও সংসদের বাইরে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার বিভাগের স্বাধীনতা ও নারী নিপীড়ন রোধে রাজপথে এনসিপির প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন নিয়ে অভিযোগ জানিয়ে সংস্কার ও বিচার ব্যবস্থা নিয়ে এনসিপি নিয়মিত নজরদারি করবে বলেও জানান নাহিদ ইসলাম। নারী ও শিশু নির্যাতন রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর হস্তক্ষেপ এবং বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর ওপর জোর দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আপনারা সচেতন থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিরোধী দলের ভূমিকায় সংসদ এবং সংসদের বাইরে উভয় জায়গায় তার অবস্থান শক্তিশালী রাখতে হবে। মহামারীর মতো ধর্ষণ, নারী নিপীড়ন, শিশু ধর্ষণ, শিশু হত্যার মতো জঘন্যতম নিকৃষ্ট অপরাধ দেখছি, কিন্তু এটা নিয়ে আমরা কোনো ধরনের কথা দেখতে পাচ্ছি না, পত্রিকায় লেখালেখি দেখতে পাচ্ছি না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়িত্ব, সমগ্র বাংলাদেশ যদি চুপ করে থাকে, এনসিপিকে এটা নিয়ে কথা বলতে হবে, মাঠে থাকতে হবে, নারীদেরকে এটা নিয়ে সচেতনতা করতে হবে এবং আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক সরকারের অগ্রাধিকার খাত ভিত্তিক কর্মসংস্থান তৈরি। রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন রাষ্ট্রপতি। জাতীয় পাট দিবস 2026-এর দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে পাটশিল্পে অবদান রাখায় সম্মাননা তুলে দেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য সরকারের। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরো আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি। বলেন, কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি পাট চাষী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন, মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগী হন। শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীর কামারপাড়ায় একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্তঃসত্ত্বা নারী এবং 2 শিশু সহ দগ্ধ হয়েছেন 10 জন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের। শ্বাসনালী পুড়ে যাওয়ায় 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। শুক্রবার রাত 3:30টায় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকার 10 নম্বর সেক্টরের একটি বহুতল ভবন। বিস্ফোরণে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে গেলে 2 শিশু ও 1 অন্তঃসত্ত্বা সহ দগ্ধ হন একই পরিবারের 9 সদস্য সহ মোট 10 জন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্বজনরা বলছেন, গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনা। এক ফ্যামিলিরই ভাই বোন এখানে আছে, যারা সব দিয়ে একসাথে মনে করেন যে দগ্ধ হয়ে গেছে। গ্যাসের সিলিন্ডারে নাকি গ্যাসে কোনো সমস্যা হয়েছে, কি ওখান থেকেই বাস্ট হয়েছে। তবে ভবন মালিকের দাবি, বাড়িতে কোনো গ্যাসের সংযোগ নেই। অন্য কোনো রাসায়নিক দ্রব্য থেকেই ঘটতে পারে এই বিস্ফোরণ। কোনোটা অন্য কোনো তো আলামত, এ জায়গায় গ্যাস লিকেজের কোনো সুযোগ নাই। সিলিন্ডারও ছিল না, না কোনো গ্যাসের কোনো ইয়া ছিল না। কারেন্টের লাইনও ঠিক আছে, আমরা কারেন্টের লাইনের যারা ডেস্কো তাদের ডেকেছি। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ 10 জনের মধ্যে 7 জনের অবস্থায় আশঙ্কাজনক। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সর্বোচ্চ যিনি বার্ন হয়েছেন 100%, উনি গর্ভবতী, 6 মাসের অন্তঃসত্ত্বা। তো উনি সবচাইতে ক্রিটিক্যাল এই মুহূর্তে। সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পড়া আছে। তবে 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। বাসাটির দ্বিতীয় তলায় সপরিবারে থাকেন রুবেল। তার চাচাতো ভাই দুবাই থেকে ফিরে পরিবার নিয়ে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তারা সকলেই। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।
রাতের সময়ে আরও থাকছে। নেপালের সাধারণ নির্বাচনে চমক দেখাচ্ছে জেন জি সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে এগিয়ে আছে 110 আসনে। সাংবাদিকদের নাম ব্যবহার করে ভুয়া ভাউচার এবং সই জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির বিরুদ্ধে। সভা, সেমিনার, সাংবাদিকদের প্রশিক্ষণ ও গণমাধ্যম নিয়ে গবেষণার আড়ালে প্রতিষ্ঠানটিতে গড়ে উঠেছে জালিয়াতির চক্র। অনুসন্ধানে দেখা গেছে শুধু সাংবাদিকই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের শতাধিক মানুষের নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে ভুয়া বিল ভাউচার। স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের বদলি বা জোরপূর্বক অবসরে পাঠিয়ে ঘনিষ্ঠজনদের অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে প্রভাবশালী চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধে। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের অনুসন্ধান। সাংবাদিকতার প্রশিক্ষণ ও গণমাধ্যম কর্মীদের মানোন্নয়নে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। যে প্রতিষ্ঠান সাংবাদিকদের সততা ও নিষ্ঠার দীক্ষা দেবার কথা, সেখানেই যেন সযত্নে গড়ে তোলা হয়েছে অনৈতিকতার এক অভয়ারণ্য। সাংবাদিকদের নাম ব্যবহার করে ভুয়া বিলের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পিআইবির বিরুদ্ধে। গেল বছরের 18 ও 19 ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব আয়োজনের নামে 4টি অনুষ্ঠান বাবদ খরচ দেখানো হয় 23,97,500 টাকা। যদিও ওই 2 দিন এমন কোনো কর্মসূচি ছিল না সেখানে, অথচ হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এসব ঘটনার সত্যতা জানতে সূত্র ধরে কথা হয় সময় টেলিভিশনের এক সময়ের ক্রীড়া সাংবাদিক মাহবুব রিমনের সঙ্গে। বর্তমানে তিনি অন্য প্রতিষ্ঠানে কাজ করলেও তার নাম ব্যবহার করে তুলে নেওয়া হয় টাকা। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা আসলে বিভিন্ন ধরনের প্রতারণার গল্প বলি, কিন্তু আমরা যখন আসলে প্রতারিত, কোনো অবস্থাতে এটা আমার সাক্ষ্য না। এবং এই যে অনুষ্ঠানের কথা বললেন, সেই অনুষ্ঠানের নামও আমি কখনো শুনিনি। অংশগ্রহণকারীর তালিকায় নিজেদের নাম ব্যবহারের মাধ্যমে জালিয়াতির ঘটনায় অবাক এমন আরও কয়েকজন সাংবাদিক। সেই কাগজের মধ্যে যে সিগনেচারটা দেওয়া হয়েছে, সেই সিগনেচারের সাথে আমার সিগনেচারের কোনো মিল নাই। শুধু আমার নাম নয়, সেখানে বেশ কয়েকজন রয়েছেন। মানে আমি যে সংগঠনে আছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেখান থেকে অনেক বড় বড় সাংবাদিকের নাম আমি ওখানে দেখেছি। এমন ঘটনা যারা ঘটিয়েছেন তাদের অবশ্যই তদন্তপূর্বক বিচার হওয়া উচিত। ভুয়া প্রশিক্ষক ও আলোচকের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তালিকায় থাকা বাংলাভিশনের সাংবাদিক মাইনুল ইসলামের খোঁজ নিয়ে জানা যায় ওই নামে কোনো সাংবাদিকই নেই টেলিভিশনটিতে। মাইনুল ইসলাম নামের আমাদের এখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী সাংবাদিক নামের কোনো ভাই কাজ করেন না। শুধু গণমাধ্যম কর্মী নয়, অনেক সময় অর্থ হাতিয়ে নিতে পিআইবি ব্যবহার করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের নাম পরিচয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ সহ বেশ কয়েকজনের নামে ভুয়া ভাউচারে তোলা হয়েছে সম্মানী ভাতা। এই নামে কেউ নাই, ওবায়দুল হক না, এই নামে নেই। আপনাকে রিপোর্ট করতেছেন এটা নিয়ে? জি স্যার। একইভাবে সম্মানীর তালিকায় থাকা এমনই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহ লিপন। সিগনেচারটা আমার না, আপনি নিশ্চিত থাকেন। আমার কাছে আসলে জিনিসটা আমাকে একজন পাঠিয়েছে, আমি খুব হাসছিলাম। আর লোক পেল না, শেষ পর্যন্ত আমার জন্য হয়ে গেছে। ঠিক এভাবেই তারুণ্যের উৎসবের নামে 4টি আয়োজনে সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের অন্তত 4 শতাধিক ব্যক্তির নাম ব্যবহার করে 23,97,500 টাকা আত্মসাৎ করে অভিযোগের কাঠগড়ায় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। বরাদ্দের এসব টাকা লেনদেন হয় সোনালী ব্যাংকের ভিকারুন্নেসা নুন শাখায়। 2025 সালের 29 ও 30 জুন 4টি চেকের মাধ্যমে প্রায় 24 লাখ টাকা তুলে নেন তারুণ্যের উৎসবের সমন্বয়কারী পিআইবির প্রশাসন শাখার পরিচালক গোলাম মোর্শেদ। গোলাম মোর্শেদ উনি তুলেছে। হ্যাঁ, এটা ক্লিয়ারিং হলে ক্লিয়ারিং লেখা থাকে, যে যেমন আমাদের এইটা একটা ক্লিয়ারিং হয়েছে, যে আউটডোর ক্লিয়ারিং ব্যাচ, কিন্তু এটা হচ্ছে উনি উত্তোলন করছে 4টাই গোলাম মোর্শেদ। টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে গোলাম মুর্শেদ দাবি করেন এমন কোনো আয়োজনই ছিল না পিআইবিতে। 23,97,000 টাকা গেল কোথায়, আর এই যে চেকগুলোর উৎপত্তি কোথা থেকে?
এগুলোর উৎপত্তি কোথা থেকে নয়, চেক তো নয়, কারো তো চেক পাইনি। প্রাপ্তি স্বীকারপত্র তো আমি বানিয়েছি, ধরেন আপনি বানালেন, আপনি গ্রহীতার স্বাক্ষর দিলেন, এটা কি ওবায়দুল হকের স্বাক্ষর? ওনারা তো অস্বীকার করছে, আমি তো ওদের কাছে সেটা তো আমি বলতেছি, সেটা তো একই কথা তো আমিও বলছি। তাহলে এই স্বাক্ষরটা কি আপনাদের স্বাক্ষরটা কে দিচ্ছে? পুরো কাগজটাই ভুয়া কোনটা? কাগজটাই বোকা। আচ্ছা, এই সংক্রান্ত বিষয়ে পিআইবিতে কিছু হয় না। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও সময় সংবাদের কাছে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জানান, যা কিছু আলোচনায় পুরোটাই ষড়যন্ত্র। সময় টিভি রেসপেক্ট দিয়ে ফলে আমরা গুরুত্ব দিচ্ছি, নাহলে আমি কথাই বলতাম না। এই যে কাগজ, এটার সাথে অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই যে এই টাকাটার নামে এই কাগজগুলো প্রডিউস করা হয়েছে, এই কাগজগুলো ভুয়া। এটা হচ্ছে ডিজিকে সরাবো, কারণ ডিজি থাকলে তারা লুটপাট করতে পারে না। আমার এটা নিয়ে অনেক খুব রাগ, কষ্ট, তিক্ততা জন্ম হচ্ছে। আমি এটা নিয়ে অ্যাঙ্গার হচ্ছি না, আমি প্রশাসনিক ব্যবস্থা নিই। অনুষ্ঠান নিয়ে পিআইবির মহাপরিচালক ও পরিচালকের দ্বিমতের মধ্যেই হাতে হাড়ি ভাঙলেন সেই প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা, দিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের নানা অনিয়মের তথ্য। 400 সাংবাদিককে সম্মানী দেখানো হয়েছে, যে 400 সাংবাদিক এখানে উপস্থিত নাই এবং তার যেসব স্বাক্ষর দেখানো হয়েছে সমস্ত জাল। উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নামে উনি সম্মানী পরিষদের ব্যবস্থা করেছেন, যেটা ওই শিক্ষকরা ওই অনুষ্ঠানে উপস্থিত হন নাই এবং টাকা গ্রহণ করেন নাই। বিভিন্ন কোম্পানিকে লক্ষ লক্ষ টাকা পেমেন্ট দেখানো হয়েছে, যেটা কোনো অস্তিত্ব নেই। অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকতায় আলো ছড়ানো এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদের দায়িত্ব পেয়েছিলেন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করা ফারুক ওয়াসিফ। তার নেতৃত্বে এমন অনিয়ম কোনোভাবেই মানতে পারছেন না গণমাধ্যম কর্মীরা। তিনি সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও দুদককে সক্রিয় হওয়ার আহ্বান ভুক্তভোগী সাংবাদিকদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক পরিচ্ছদ। ভিড় এড়িয়ে কেনাকাটা সারতেই ছুটির দিন সকাল সকাল বিপণী বিতান শপিং মলে ভিড় করেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে তা পরিণত হয় জনসমুদ্রে। সকাল 9টার দিকে এসে গেছি মার্কেটে, তাও অনেক ভিড়, মানে হাঁটতেই পাই না এরকম অবস্থা। কালেকশন খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে। 3 পিস কেনার জন্য এসেছিলাম, 3টা 3 পিস কিনেছি। জুয়েলারি কিনবো, মেকআপ কিনবো আর জুলফিকারের জন্য জামা কিনবো। ফ্যামিলির জন্য হচ্ছে জামা কাপড় কিনলাম আর হচ্ছে আমার জন্য পাঞ্জাবি কিনলাম। ভিনদেশি পোশাকের পাশে অনেকেই প্রাধান্য দিচ্ছেন দেশীয় সুতির পোশাককে। ঈদের দিন সকালের জন্য আর কি সুতির ড্রেসটা একটু বেশি কমফোর্টেবল। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, আমি মনে করি দেশীয় জিনিস কিনাটাই আমার সবচেয়ে বেটার মনে হচ্ছে। ক্রেতা সমাগমে বিবেচনায় গেল বছরের তুলনায় বেচা বিক্রি বেশি হওয়ার আশা বিক্রেতাদের। বেচা বিক্রি অন্যান্য বছরের থেকে এক বছর ভালো, এমনি বেচা কিনে আলহামদুলিল্লাহ ঠিক আছে, সব দিকে ঠিক আছে। চাঁদ রাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি জানান, মিয়ানমার সীমান্তের 51 ও 52 নম্বর পিলার এলাকায় গাছ কাটতে যান আব্দুল জব্বার সহ কয়েকজন কাঠুরিয়া। এ সময় হঠাৎ বিস্ফোরিত হয় আরাকানে পুঁতে রাখা স্থল মাইন। দেখছেন রাতের সময়। নেপালের সাধারণ নির্বাচনে প্রাথমিক গণনায় র্যাপার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বড় ব্যবধানে এগিয়ে আছে। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে ভোটের ফলাফলে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত আরএসপি। গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, নেপালের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 110টি আসনে এগিয়ে আছে। 285 আসনের পার্লামেন্টে 165টি আসনে বৃহস্পতিবার সরাসরি ভোট হয়েছে। বাকি 110 আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে। দেখছেন রাতের সময়। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছে বাংলাদেশ। দুপুরে ম্যাচ হওয়ায় মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বাংলাদেশের অধিনায়ক আফিদা।
যে ভুল ত্রুটিগুলো হয়েছে আমাদের পরের মাসে যেন ভুল ত্রুটিগুলো না করি, উজবেকিস্তানের সাথে যেন ফাইট করতে পারি। যেহেতু নর্থ কোরিয়া ওয়ার্ল্ডের 9 নম্বর র্যাঙ্কিং টিম, তো অবশ্যই ওরা ভালো খেলবে আমরা জানি, তারপরে আমরা ফাইট করার চেষ্টা করছি। ওয়েদারটা একটু বেশি গরম ছিল, কারণ দুপুরবেলা খেলা, দুপুরে রোদটা করা হয় একটু বেশি, তো রোদ ছিল, আমরা মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করি। পার্থে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো কিছু। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল, তেহরানেও শক্তিশালী বিস্ফোরণ। স্থল অভিযানের হুঁশিয়ারির পর ভুল পাল্টালেন ট্রাম্প, সমঝোতা চায় না ইরান। জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার, পাম্পে যানবাহনের সারি। ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিপিসি, আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। এবং মানবাধিকার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ, কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী। দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এই ছিল রাতের সময়ে, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।